প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বময় এই দুর্যোগময় মুহূর্তে যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি সবাই অনেক ভালো আছো এবং নিরাপদে আছো। সবাই জানো দীর্ঘদিন যাবৎ আমরা ক্লাসরুমের বাইরে আছি, তো সেই জন্য তোমাদের পড়ালেখার যাতে ব্যাঘাত না ঘটে, তাই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার তোমাদের জন্য সবার জন্য এই ফেসবুক লাইভ ক্লাসের আয়োজন করেছে। তো সবাইকে আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই ফেসবুক লাইভ ক্লাসে যারা আমাদেরকে সহযোগিতা করেছে, বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং এর সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি আজকের ফেসবুক লাইভ ক্লাস। তো উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং ইউটিউব লিঙ্ক দেওয়া আছে। যদি এই ক্লাস কেউ আজকে মিস করে থাকো বা পুরোপুরি না শুনতে পারো, তাহলে এই ইউটিউব লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এই ক্লাসগুলো তুমি দেখতে পারবে বা শুনতে পারবে। তো প্রিয় বন্ধুরা, আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? যদি শোনা যায় তাহলে কমেন্টে জানাও এবং কে কোথা থেকে শুনছো সেটাও জানাও। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ওয়ার্কশপ সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, যার বিষয় কোড হচ্ছে 67121 এবং যাদের জন্য এই আয়োজন তারা হচ্ছে আমার প্রিয় দ্বিতীয় পর্বের পাওয়ার টেকনোলজির সকল শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়, নিরাপত্তা, সচেতনতা ও প্রশিক্ষণ। এটি হচ্ছে লেকচার নাম্বার 4, অর্থাৎ এই বিষয়ের উপর এটি চতুর্থ লেকচার। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই পাঠ শেষে যা শিখতে পারবো বা যা জানতে পারবো সেটি হচ্ছে নিরাপত্তা প্রশিক্ষণ কি তা আমরা জানতে পারবো নিরাপত্তা সচেতনতা কি, আরও জানতে পারবো নিরাপত্তা সচেতনতা পদ্ধতিগুলি কি কি, এবং সর্বোপরি আমরা জানবো নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির কি কি উপায় আছে। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেই নিরাপত্তা প্রশিক্ষণ কি। আমরা জানি প্রশিক্ষণ হচ্ছে সহজলভ্যভাবে শেখানো একটা জ্ঞান, যেখান থেকে তুমি বিভিন্ন জিনিস সম্বন্ধে অবগত হইতে পারবে। তো নিরাপত্তা প্রশিক্ষণ হচ্ছে নিরাপত্তা বিষয়ক কোনো একটা প্রশিক্ষণ, যেখানে নিরাপত্তা সম্বন্ধে সার্বিকভাবে মানুষকে শেখানো হয় বা সচেতন করা হয়। যেরকম প্রশিক্ষণ যখন প্রতিষ্ঠানের নিরাপত্তামূলক ব্যবস্থার দক্ষতা উন্নয়নে, কিভাবে দুর্ঘটনা এড়িয়ে চলা যায়, উৎপাদন প্রক্রিয়া সঠিকভাবে কি বজায় রাখা যায় এবং জানমালের ক্ষয়ক্ষতি যাতে কি সর্বোচ্চ পরিমাণ কি কমিয়ে আনা যায়, এই সম্পর্কিত জ্ঞান যেই প্রশিক্ষণে দেওয়া হয় সেটাই হচ্ছে কি আমাদের নিরাপত্তা প্রশিক্ষণ। দেখো বন্ধুরা, এখানে একটা আমরা স্টিকার দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে লেখা আছে কি সেফটি ফার্স্ট। যখন আমরা কোনো কর্মীকে নিরাপত্তা প্রশিক্ষণ দেব তখন কি আমরা তাদেরকে এই রকম কিছু শিখিয়ে দেব, যেই জিনিসগুলো শিখে তারা কি কর্মক্ষেত্রে প্রয়োগ করলে নিরাপত্তা অবলম্বন করে তারপর তারা কি কাজ করতে পারবে। তো প্রিয় বন্ধুরা, তারপর আমরা দেখি যে নিরাপত্তা সচেতনতা কি। আমরা দেখলাম নিরাপত্তা প্রশিক্ষণে কি করতেছে, একজন কর্মীকে নিরাপত্তা বিষয়ক বিভিন্ন কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই প্রশিক্ষণ যাতে সঠিকভাবে প্রয়োগ হয় সেই প্রয়োগের জন্য তাকে কি নিরাপত্তা সচেতনতা দেওয়া দরকার আছে। যেরকম কি বিভিন্ন প্রকার প্রাকৃতিক যে দুর্ঘটনাগুলো আছে বা মনুষ্য সৃষ্টি যে দুর্ঘটনাগুলো আছে এবং সেই ঝুঁকি সম্পর্কে শ্রমিকদেরকে কি অবহিত করতে হবে। বিভিন্ন নিয়ামক বা দুর্যোগের জন্য দায়ী যেসব কারণে কি দুর্ঘটনা হতে পারে এবং এককভাবে বা সমন্বিতভাবে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আমরা এই দুর্যোগ থেকে কি বেরিয়ে আসতে পারি বা দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হতে পারে, সেই সম্বন্ধে কি প্রশিক্ষণ প্রদান করাই হচ্ছে কি নিরাপত্তা সচেতনতা। অর্থাৎ কি নিরাপত্তা সম্বন্ধে তুমি কি শ্রমিকদেরকে কি সচেতন করে তুলবে, এটাই হচ্ছে কি নিরাপত্তা সচেতনতা। যেরকম দেখো এখানে আমাদের বিভিন্ন স্টিকার যুক্ত কি লেখা আছে। দেখো যে ফায়ার সেফটি সিগন্যাল, যে এই ফায়ার সেফটি সিগন্যালটা কি যেই জায়গায় থাকবে সেই জায়গায় হয়তো কোনো একটা ফায়ার সেফটি সিগন্যালের কোনো সুইচ আছে। তারপর দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে। তো এই ফায়ার এক্সটিংগুইশার
এই চিহ্নটা কি যে জায়গায় থাকবে, তো সেইখানে কোনো একটা ফায়ার এক্সটিংগুইশার আছে। তো এই ছবিটা দেখে বুঝতে পারবে যে ওইখানে একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, যে কোনো সময় যাতে কি দুর্যোগময় মুহূর্তে এই ফায়ার এক্সটিংগুইশারকে কি কর্মীরা ব্যবহার করতে পারে। তারপর দেখো আছে এখানে যে এক্সিট আছে, এক্সিট বলতে হচ্ছে কি দুর্ঘটনা, যখন কোনো ওয়ার্কশপ বা কারখানা বা ইন্ডাস্ট্রিতে দুর্ঘটনা সংঘটিত হবে তখন কি প্রস্থানের প্রয়োজন আছে। তো এই প্রস্থান কোন দিক দিয়ে করবে, এই কোন দিক দিয়ে করবে সেটা তুমি শ্রমিকদেরকে জানানোর জন্য এখানে তুমি একটা এক্সিট পয়েন্ট তুমি কি লিখে দিছো, তাহলে শ্রমিকরা কি সহজে বুঝতে পারবে যে এই দিক দিয়ে কি এক্সিট করা যাবে। ঠিক আছে। তারপর এখানে আরো দেখো অনেকগুলো সিগন্যাল আছে, যে ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট, এরকম যে বহুবিধ সিগন্যাল আছে, যে ফায়ার অ্যালার্ম কল পয়েন্ট, যে তুমি যে জায়গাটায় কাজ করতেছো সেই জায়গায় কি কোনো কারণে অগ্নি বিস্ফোরণ ঘটে গেছে। এখন যদি তুমি নিরাপদে থেকেও, তাহলে কি নিরাপদে থেকে অন্যকে সচেতন করার জন্য তুমি এই ফায়ার কল পয়েন্টকে কি তুমি ব্যবহার করতে পারো। এই ফায়ার কল পয়েন্ট ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে যে তুমি দুর্ঘটনার কবলিত হয়েছো, যে বাকিরা যাতে দুর্ঘটনা কবলিত না হয় সেই জন্য কি তুমি তাদেরকে সতর্ক করে দিতে পারো। এই সতর্ক করার জন্য তুমি যখন কি ফায়ার কয়েল পয়েন্ট টানবে তখন কি তারা কি বুঝতে পারবে যে কোনো একটা জায়গায় কি দুর্ঘটনা ঘটেছে, তখন তারা কি সচেতন হয়ে যাবে, সচেতন হয়ে তারা কি সেই অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করতে পারবে বা কি কোম্পানি থেকে বা ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাওয়ার কি রাস্তা খুঁজবে। তারপর দেখো প্রিয় বন্ধুরা, যে ফায়ার হ্যাজার্ড কি, আসলে যে সমস্ত জিনিস আমাদের এই অগ্নিকাণ্ড সংঘটিত হতে সহায়তা করে বা অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পিছনে কি দায়ী, সেগুলো হচ্ছে কি আমাদের ফায়ার হ্যাজার্ড। ফায়ার হ্যাজার্ড কোম্পানিতে অনেক ফায়ার হ্যাজার্ড আছে। যদি আমরা কোনো কোম্পানির ভিতরে প্রবেশ করি সেখানে দেখতে পারবো, যদি সেটা কি টেক্সটাইল মিল হয় তাহলে কি সেখানে কি তুলা আছে, সেখানে কি সুতো আছে, তারপর সেখানে বিভিন্ন মেশিনারিজ আছে, লুব্রিক্যান্ট আছে, এই সমস্ত যে জিনিস বা সেখানে কি ইলেকট্রিক সার্কিট বোর্ড আছে, এরকম বিভিন্ন জিনিস যেগুলা কি আমার ফায়ার সংগঠিত হওয়ার পিছনে কি নিয়ামক হিসেবে বা মাধ্যম হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে কি আমার ফায়ার হ্যাজার্ড। এইসব ফায়ার হ্যাজার্ডের কি ছবি আমরা কি বিভিন্ন জায়গায় কি ঝুলিয়ে রাখবো, তাহলে কি শ্রমিক বা যারা কি আমার কারখানায় কাজ করতেছে তারা এই সম্বন্ধে কি বিস্তারিত বুঝতে পারবে, বা তারা কি সহজেই বুঝতে পারবে যে এই জায়গা থেকে কি ফায়ার সংঘটিত হওয়ার কি সম্ভাবনা থাকে। তো ওই সব জিনিস যখন তারা ব্যবহার করবে তখন তারা কি সাবধানতা অবলম্বন করে তারপর তারা সেই সব জিনিস ব্যবহার করবে। এগুলো হচ্ছে কি আমার ফায়ার হ্যাজার্ড। তো প্রিয় বন্ধুরা, আমরা নিরাপত্তা প্রশিক্ষণ পড়েছি, নিরাপত্তা সচেতনতা পড়েছি। এই যে দুইটা জিনিস আমরা পড়লাম, আসলে বাস্তব ক্ষেত্রে বা আমাদের কোম্পানিতে এইসব জিনিসের আসলে প্রয়োজনীয়তা আসলে কি। আমরা প্রত্যেকেই জানি যখন কোনো কাজ করতে আমরা যাই আমাদেরকে একটা কথাই বলা হয় যে সেফটি ফার্স্ট, সেফটি লাস্ট, মানে সেফটিটা তোমার সবসময় কি মেনটেন করতে হবে, অর্থাৎ কি আগে তুমি নিজে নিরাপদে থাকবে তারপর হচ্ছে তুমি কি কাজ করবে। তাহলে কি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই নিরাপত্তা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম এবং নিরাপত্তা সচেতনতার প্রয়োজনীয়তা অপরিসীম। দেখো যে কোনো শিল্প কারখানা বা নির্মাণ শিল্পে দুর্ঘটনার প্রতিরোধ, নিরাপদে কার্য সম্পাদন, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ত্বরিত নিয়ন্ত্রণ করার পদ্ধতিগত বা বাস্তব নিয়মাবলী সম্পর্কে সম্যক জ্ঞান দানের মাধ্যমে শ্রমিক ও কর্মীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়াকে নিরাপত্তা প্রশিক্ষণ বলে। দেখো একটা কোম্পানিতে শত শত বা হাজার হাজার শ্রমিক কি কাজ করতেছে। এখন যদি তারা অগ্নি বিস্ফোরণ যেই সব কারণে হয়ে থাকে সেই সব কারণ যদি তারা না জানে, বা অগ্নি বিস্ফোরণ হওয়ার পরে অগ্নি প্রতিরোধ কিভাবে করা লাগবে সেই সব কারণ যদি তারা কি না জেনে থাকে, তাহলে কি তারা কি ভয়ে ছুটোছুটি করে কি এদিক সেদিক ছুটোছুটি করবে এবং কি তাদের কি ক্ষতি হইতে পারে। তো এই সব ক্ষতি যাতে না হয় বা তারা যাতে কি ভয়ে ছুটোছুটি না করে, কি করা উচিত সেই অনুসারে তারা কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, এই জন্য কি আমার তাদেরকে কি প্রশিক্ষণ দেওয়া লাগবে এবং কি তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা লাগবে। তাহলে কি তারা কি এই অগ্নি বিস্ফোরণের সময়টাকে তারা কি কাজে লাগিয়ে অগ্নি বিস্ফোরণকে কি কমিয়ে আনতে পারবে। তো নিরাপত্তা প্রশিক্ষণকে প্রতিষ্ঠানের রক্ষা কবচ বলা হয়, কারণ হচ্ছে কি আমি জানি না কখন কি এই অগ্নি বিস্ফোরণ হয়ে থাকবে বা কি কারণে হবে সেটাও আমি জানি না। বৈদ্যুতিক শর্ট সার্কিট এটা যে কোনো সময় কি হতে পারে। তাহলে কি যদি নিরাপত্তা প্রশিক্ষণ ঠিকভাবে আমি কর্মীদের মধ্যে কি দিয়ে দিতে পারি, তাহলে কি আমার এই অগ্নি বিস্ফোরণ হলে কি যে ক্ষতি হওয়ার কথা সেই ক্ষতির পরিমাণটা কি অনেকাংশে কি কমিয়ে আনবে।
কারণ এই প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মী তার কর্মের খুঁটিনাটি দিক জানতে পারে এবং বুঝতে পারে কি কার্যের তার সমস্ত পরিধি সে বুঝতে পারে। এই নিরাপত্তা প্রশিক্ষণের আরো যে প্রয়োজনীয়তা আছে যে সেটা দেখো যে একজন কর্মী তার কর্মের খুঁটিনাটি দিক সে জানতে পারবে যদি সে কি এই নিরাপত্তা প্রশিক্ষণ কি পেয়ে থাকে এবং বুঝতে পারবে কার্যের সমস্ত পরিধি। কর্মী যদি পূর্বেই জানতে পারে রোলারে হাত দিলে আঙ্গুল গ্রাস করবে, এই জিনিসটা যদি কর্মী পূর্বেই জানতে পারে যে আমি যদি একটা ঘুরন্ত রোলারে হাত দিই তাহলে কি আমার আঙ্গুলটা কেটে যেতে পারে, আমার আঙ্গুলটা কি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে কিন্তু সে বন্ধুরা রোলারে হাত দিবে না। আর যদি সে না জানে যে এটা হয়তো বা কি সামান্য একটা জিনিস, এখানে হাত দিলে কি কিছুই হবে না, এরকম যদি তার নিজস্ব মনোভাব থাকে তাহলে সে কিন্তু এখানে হাত দিবে, আর হাত দেওয়ার পরে সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি এটা আমরা কখনোই কি কামনা করি না, তাই না প্রিয় বন্ধুরা? তো এই জন্য এই সব জিনিসের জন্য কি তাকে নিরাপত্তা প্রশিক্ষণ বা নিরাপত্তা সচেতনতা দেয়া কি বিশেষ জরুরি। দেখো ইলেকট্রিক তার স্পর্শ করলে বৈদ্যুতিক শর্ট খেতে পারি যদি খোলা তার সেটা থাকে। তাহলে কি এই জিনিসটা যদি আমরা জানি তাহলে কি অবশ্যই আমরা কি খোলা তার খালি হাতে কি ধরবো বন্ধুরা? অবশ্যই আমরা কি সেটা ধরবো না। কারণ কি আমরা জানি যে এই তারটা স্পর্শ করলেই কি আমি শক খাবো। তো এই সব জিনিস যদি কি আমি আগে থেকে জেনে যাই বা আমাকে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে কি আমি কোনো সময় কি আমি এরকম কাজে লিপ্ত হব না এবং কি দুর্ঘটনার কারণ হিসেবে কি আমি অবহিত হব না। তাহলে কি এই নিরাপত্তা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কতটুকু আমরা বন্ধুরা বুঝতে পারছি। তো ঘটনাকে প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে অথবা প্রশিক্ষণের অভাবে ছোট দুর্ঘটনা প্রতিরোধে ভুল পদক্ষেপ নিলে অল্প সময়ে তা বিরাট দুর্ঘটনায় পরিণত হতে পারে। যেমন দেখো প্রিয় বন্ধুরা, আমরা জানি যে বিভিন্ন আগুন বা অগ্নি নির্বাপনের জন্য কি বিভিন্ন ধরনের কি ফায়ার এক্সটিংগুইশার কি ব্যবহার হয়, তাই না বন্ধুরা? ঠিক এই ফায়ার এক্সটিংগুইশার বিভিন্ন আগুন কিন্তু বিভিন্নভাবে কি নেভানো যায়। তো এখন আমরা যদি ইলেকট্রিক আগুন পানি দিয়ে বন্ধুরা নিভাতে যাই তাহলে কি হবে বন্ধুরা? একটু ভেবে তো। তাহলে কি আমার আগুনের পরিমাণটা যে ক্ষতি হইতো সেই ক্ষতির পরিমাণ কি আরো বেশি হবে, এবং আমার যে ইলেকট্রিক যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলোতে কি পানি প্রবেশ করার কারণে কি সেগুলোও কি নষ্ট হয়ে যাবে। যেরকম একটা উদাহরণ দেই, আমাদের এই পাওয়ার সাবজেক্ট রিলেটেড, যেরকম ডিজেল বা পেট্রোল কেরোসিনে আগুন লাগলে যে আমাদের যে গাড়ি আছে বা আমাদের যে ওয়ার্কশপ আছে সেখানে কি আমাদের ডিজেল থাকে, পেট্রোল থাকে, কেরোসিন থাকে, এরকম বিভিন্ন ধরনের কি উপাদান আমাদের মধ্যে থাকে। তো এইসব আগুন নিবানোর জন্য কি আমরা প্রয়োজন ভেদে যেই এক্সটিংগুইশার ব্যবহার করা দরকার সেই সব কি এক্সটিংগুইশার আমরা ব্যবহার করব। নতুবা কি আমার আগুন নেভানোর চেয়ে কি আর আগুনের তীব্রতা কি অনেক বেড়ে যাবে, তাই না বন্ধুরা? তো এই সব কারণে কি আমার নিরাপত্তা প্রশিক্ষণ এবং নিরাপত্তা সচেতনতার প্রয়োজনীয়তা আছে। তারপর দেখো বন্ধুরা যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির উপায়গুলো কি আসলে, মানে আমরা কি কি উপায়ে কি এই নিরাপত্তা সচেতনতা বা প্রশিক্ষণের মাধ্যমে আমি কর্মীদের অধিক হারে কি মনোবল চাঙ্গা করতে পারি। যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির কলা কৌশল ও পদ্ধতি বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেরকম কি প্রথমে সংশ্লিষ্ট কারখানা বা ওয়ার্কশপের নিরাপত্তা কৌশল সম্পর্কে অবগত হওয়া। যেরকম কি প্রত্যেকটা কোম্পানির কি আলাদা একটা কৌশল আছে, তারা কিভাবে কি অগ্নিটা প্রতিরোধ করবে, তারা বিভিন্ন কি পরিকল্পনা করে রেখেছে। এখন এই পরিকল্পনা আমাকে কি জানতে হবে যদি কি আমি ওই অগ্নি নির্বাপনের সাথে কি জড়িত হতে চাই। তাহলে কি আমার প্রথমে কি ওই কৌশল সম্বন্ধে জানতে হবে। তারপর হচ্ছে প্রয়োজনীয় নিরাপদ পোশাক, হ্যান্ড গ্লোভস, সেফটি গ্লোভস ইত্যাদিকে ব্যবহার করতে হবে। যদি আমি অগ্নি নির্বাপন কাজে কি আমি জড়িত হই তাহলে কি আমার যে প্রয়োজনীয় সেফটি টুলস আছে, সেফটি ইকুইপমেন্ট আছে, সেফটি পোশাক আছে, সেগুলোকে আমার পরিধান করে তারপর হচ্ছে কি আমার অগ্নি নির্বাপন কাজে যোগদান করতে হবে। এবং হচ্ছে যথাযথ মেশিন যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। যেরকম আমি যেই জায়গায় যে জিনিস ব্যবহার করলে কি আমার অগ্নিটা কি নির্বাপন হবে সেই সব জায়গায় সেই সব জিনিস আমার ব্যবহার করতে হবে। এবং হচ্ছে যে কর্মীদেরকে সচেতন করতে হবে যখন তারা যেই জায়গায় কাজ করবে সেই জায়গায় যেন পিছলানো কোনো পদার্থ না থাকে। অগ্নি দুর্ঘটনা না হয়ে কি অন্য কোনো দুর্ঘটনা হতে পারে। যেমন মনে করো যে কার্য বস্তুতে বা কাজের জায়গাতে যদি কি লুব্রিকেটিং অয়েল পড়ে থাকে, গ্রিস পড়ে থাকে, তাহলে কি সেই জায়গাটা কি বন্ধুরা পিচ্ছিল হয়ে যাবে না? তাহলে যদি জায়গাটা পিচ্ছিল হয় যখন কর্মীরা কি চলাচল করবে তাহলে কি সহজেই সেইখানে কি একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই না বন্ধুরা? তাহলে এই সব জিনিস কি
তাকে কি জানাতে হবে, তাহলে তার কি নিরাপত্তা সচেতনতা কি বৃদ্ধি পাবে। এবং কর্মসূচি অনুযায়ী মানে আমার যে কৌশল আছে সেই কৌশল অনুযায়ী কি ধারাবাহিকভাবে কি কাজ করতে হবে। দেখবা যে একটা কোম্পানিতে যখন অগ্নি নির্বাপন কাজে মানুষ জড়িত হয়, সবাই কিন্তু জড়িত হয় না। একটা ফায়ার ব্রিগেড কি টিম আছে, যেই টিমকে কি বিভিন্নভাবে কি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। তো যাদেরকে তৈরি করা হয়েছে তারাই শুধু কি ওই কাজে অংশগ্রহণ করবে। তারা ওই কোম্পানির পরিকল্পনাগুলো জানে কিভাবে কি করতে হবে। এবং এই ঘূর্ণায়মানশীল চলমান যন্ত্র হতে কি নিরাপদ দূরত্বে কি অবস্থান করে কি আমাদেরকে কাজ করতে হবে। তাহলে কি আমরা দুর্ঘটনার হাত থেকে কি বেঁচে যেতে পারি বা দুর্ঘটনা কম হতে পারে। এবং ঝুঁকিপূর্ণ কাজে মেশিনের গার্ড যথাযথ স্থানে আছে কিনা সেই ব্যাপারে কি আমাদের নিশ্চিত হইতে হবে। আমাদের ঘূর্ণায়মান যে মেশিনগুলো আছে সেগুলোর গার্ড যথাযথ স্থানে আছে কিনা সেই সব জিনিস সম্বন্ধে আমাদেরকে নিশ্চিত হয়ে তারপর সেই মেশিন দিয়ে কি কাজ করতে হবে। তারপর হচ্ছে টাই চেইন হাতঘড়ি, এটা আমরা সবাই জানি। আমরা কি প্রথম দিকে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি আমরা, যে আমরা যখন কি কোনো ঘূর্ণায়মান জিনিসের কাছে কাজ করতে যাব, কোনো ঘূর্ণায়মান মেশিনের কাছে কাজ করতে যাব, তখন আমরা ঢিলে ঢালা পোশাক পরবো না, ট্রাই পরবো না, চেইন পরবো না, হাত ঘুরিয়ে পরবো না। কারণ হচ্ছে এইগুলা পরলে কি হবে, আমার এই সব জিনিস কি ঘূর্ণায়মান জিনিসের সাথে কি লেগে আমাকে দুর্ঘটনায় কবলিত করে দিতে পারে। তো এই জন্য কি আমি এইসব জিনিস থেকে কি আমি নিরাপদে থাকবো বা দূরে থাকবো। তারপর হচ্ছে নিয়মিতভাবে কি নিরাপত্তা বিষয়ক কি সভা করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রতিনিয়তই কি অগ্নি নির্বাপনের বিভিন্ন কি নতুন নতুন কারণ যুক্ত হচ্ছে। এখন আমি 10 বছর আগে একটা কর্মীকে প্রশিক্ষণ দিয়েছি যে কিভাবে সেই অগ্নি নির্বাপন করতে হয়। এখন আগুনের কি ধরন চেঞ্জ হয়ে গেছে, নতুন পদ্ধতি কি আমার কোম্পানিতে কি যুক্ত হয়েছে। তাহলে এই নতুন পদ্ধতি সম্বন্ধে যদি কি আমি ওই কর্মীকে প্রশিক্ষণ না দিয়ে থাকি, তাকে আমি না বুঝিয়ে থাকি, তাহলে কিন্তু সে নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারবে না বন্ধুরা। তো এই জন্য কি করতে হবে, আমার নিয়মিত ব্যবধানে তাদেরকে কি এই নিরাপত্তা বিষয়ক কি প্রশিক্ষণ প্রদান করতে হবে, যাতে তারা কি অত্যাধুনিক যে যন্ত্রপাতি আছে যাদের সাহায্যে কি আমি অগ্নি নির্বাপন করতে পারবো সেই সব জিনিস সম্বন্ধে সে কি অবগত হয়ে থাকে। এবং মাঝে মধ্যে কি নিরাপত্তা বিষয়ক কর্মশালার ব্যবস্থা করতে হবে। যেরকম কি কাজের শুরুতে আমি 5 মিনিট 10 মিনিটের একটা কি কর্মশালার আয়োজন করতে পারি, যেই কর্মশালার মাধ্যমে কি আমি একটা কর্মীকে ন্যূনতম একটা জ্ঞান দিয়ে তারপর একটা মেশিনের কাছে পাঠাবো, যে এই মেশিনটা তুমি ব্যবহার করার সময় কি এই সব নিরাপত্তা বিধিগুলো কি মেনে চলবে, অন্যথায় কি তুমি দুর্ঘটনা কবলিত হতে পারো। এবং দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করতে হবে। কারণ কি আমরা কি প্রাথমিকভাবে একটা অগ্নিকে কি প্রাথমিকভাবে কি সামান্য পরিমাণ কি থামিয়ে রাখতে পারি, পুরোপুরি হয়তো কি আগুনটা নিয়ন্ত্রণ করতে পারি না। তো এই আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য কি আমাদের আরো বিভিন্ন কি মাধ্যম আছে, আরো বিভিন্ন কি ব্রিগেড আছে। যেরকম কি আমাদের দেশে ফায়ার সার্ভিস আছে, যদি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানাই তাহলে কি তারা কি ওই ফায়ার সার্ভিসকে কি খবর দিতে পারবে না। তাহলে কি যখনই আমার অগ্নি দুর্ঘটনা সংঘটিত হবে তখন আমি এইটা প্রতিরোধের পাশাপাশি যে কোনো উপায়ে কি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব, যেন তারা কি তড়িৎ গতিতে কি ফায়ার সার্ভিসের সাথে বা ফায়ার ব্রিগেড টিমের সাথে কি যোগাযোগ করে তাদের সাহায্য নিয়ে কি পুরোপুরি কি আগুন নিভাতে পারে। এবং যথাযথ কার্যপদ্ধতি কি অনুসরণ করতে হবে, যেটা আমরা আগেই বলছি যে তোমার প্ল্যানিং যেটা আছে সেই প্ল্যানিং অনুসারে তোমাকে কি কাজটা করতে হবে, আগুন কি নেভাতে হবে। এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাজ শুরু করতে হবে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। কারণ এই সব বিষয়ে কি বিভিন্ন জিনিস কি রিলেটেড থাকে, যেই সব জিনিস কি হয়তোবা কর্মীর জানা থাকে না। তাহলে কি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে এবং তাদের থেকে কি অনুমতি নিয়ে তারপর কি আমার এই অগ্নি নির্বাপন কাজটা কি আরম্ভ করতে হবে। এখন দেখো বন্ধুরা, যে আমরা বিভিন্ন মাধ্যমে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা যাতে মানুষ সচেতন হয় বা অগ্নি নির্বাপন পদ্ধতি সম্বন্ধে মানুষ জানতে পারে, সেই জন্য কি আমি বিভিন্ন মাধ্যমকে আমি ব্যবহার করতে পারি। যেরকম কি পোস্টারিং ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে কি বুকলেট ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে কি গণমাধ্যম ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে কি আমার টেলিভিশন মাধ্যম ব্যবহার করতে পারি। এরকম বিভিন্ন মাধ্যম আমি ব্যবহার করতে পারি কিভাবে অগ্নি নির্বাপন করা যায় সেই পদ্ধতিগুলো কি আমার কর্মীকে জানানোর জন্য। তো আমরা পোস্টারিং সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা, পোস্টারিং কি? কথাই বলে বা আমরা সবাই জানি প্রচারেই প্রসার।
এই কথাটার সাথে কি আমরা মোটামুটি কি সবাই পরিচিত এবং কি কথাটা কি বাস্তবসম্মত। দেখবা যে যেকোনো একটা জিনিস যখন কি নতুন প্রচলন হয় তাকে কি প্রচন্ডভাবে কি প্রচার করতে হয়, অন্যথায় কি আমরা সেই বিষয়টা সম্বন্ধে কি অবগত হই না। যেরকম একটা মনে করো যে নতুন একটা প্রোডাক্ট কোম্পানি কি তৈরি করেছে, তো সেই প্রোডাক্টের কি বিজ্ঞাপন দিতে হবে, সেই প্রোডাক্টের কি প্রচার করতে হবে, তাহলেই কি সেই প্রোডাক্ট সম্বন্ধে মানুষ কি জানবে, সেটা ব্যবহার করে তার গুণগত মান কি যাচাই করতে পারবে। এরকম কি পোস্টারিং করে কি আমি এই নিরাপত্তা সচেতনতা বা অগ্নি নির্বাপন পদ্ধতিকে আমি মানুষের মধ্যে কি ছড়াইয়া দিতে পারি। যে বর্তমান যুগে বিপণন সহ নানাবিধ প্রয়োজনে প্রচার মাধ্যমে কি বিভিন্ন কি প্রচার হয়ে থাকে। তাই বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের পণ্য বিপণনের জন্য প্রচুর অর্থ ব্যয় করেও এই মাধ্যমটাকে আশ্রয় নিতে হয়। কারণ কি আমরা এখন কি যে যুগে আছি, যে ডিজিটাল যুগ আমরা অতিবাহিত করছি, এই যুগে কি মানুষ বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে এই সোশ্যাল মিডিয়ার সাথে কি সম্পর্কিত। এই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কিত থাকার কারণে তারা কি সোশ্যাল মিডিয়ার যে খবরগুলো আছে সেগুলো কি সহজে এসে দেখতে পারে। তাহলে কি আমরা যদি এই সোশ্যাল মিডিয়ার সাহায্যে প্রচার করে থাকি, তাহলে কি সেই প্রচারগুলো মানুষ কি সহজেই কি নিয়ে থাকে, রিসিভ করে থাকে, তাহলে কি সহজেই মানুষের মধ্যে কি পৌঁছানো যায়। যেরকম কি এখানে দেখো একটা ছবি দেওয়া আছে যে একটা লোক মেশিনের কাছে কাজ করতেছে। এখন যখন মেশিনের কাছে কাজ করবে তখন তার কিছু নিরাপত্তা বিধি কি অবলম্বন করতে হবে। যদি একটা পোস্টারিং এর মাধ্যমে আমি এই কি কি নিরাপত্তা বিধি অবলম্বন করবে সেই মেশিনের পাশে যদি কোনো জায়গায় লাগিয়ে দেই, তাহলে কি সেই পড়াটা পড়ে সে কিন্তু কি সচেতন হইতে পারবে। তাহলে কি আমি তাকে এইভাবে পোস্টারিং এর মাধ্যমে কি আমি তাকে সচেতন করতে পারতেছি। দেখো বন্ধুরা, পোস্টারিং এর মাধ্যমে কি আরো বিভিন্ন ভাবে কি সচেতন করা যায়। যেরকম কি আমাদের যে সেফটি রুলস গুলো আছে, এই রুলস গুলো মনে করো আমি কোম্পানিতে বিভিন্ন জায়গায় কি আমি টাঙিয়ে দেব। টাঙিয়ে দিলে কি হবে, শ্রমিকরা যাওয়ার পথে আসার পথে বিভিন্ন সময় কি এই রুলস গুলা কি পড়ে থাকবে, পড়ে থেকে তারা কি এই রুলস গুলো সম্বন্ধে সে কি অবগত হবে, তার মনের মধ্যে ধারণ করবে, সেই রুলস গুলো সম্বন্ধে কি শিক্ষা নিবে। তাহলে কি আমার অগ্নি দুর্ঘটনা কি অনেকাংশেই কি কমে যাবে, তাই না বন্ধুরা? তারপর দেখো এরকম আরো আমি বিভিন্ন যে পোস্টার আছে সেই পোস্টারগুলো আমি ব্যবহার করতে পারি। যেরকম যে বিভিন্ন লেখা সম্বলিত যে পোস্টার আছে, যে ডো নট এন্টার আনলেস অথরাইজ বাই স্টাফ। যেরকম কি যখন কোনো ভিজিটর আমাদের কোম্পানিতে প্রবেশ করে তাদেরকে কি যথাযথ নিয়ম মেনেই কিন্তু কোম্পানির ভিতরে প্রবেশ করতে হয়, অন্যথায় কিন্তু তারা প্রবেশ করতে পারে না। তো এরকম বিভিন্ন কি পোস্টারিং ব্যবহার করে আমি তাদেরকে সতর্ক করে দিতে পারি। ঠিক আছে? তো এরকম কি আমি যদি এরকম কোনো পোস্টার টাঙিয়ে দেই যে এইখানে কি নো স্মোকিং, তারপর হচ্ছে নো ইটিং অর নো ড্রিঙ্কিং, তাহলে কি যদি এই পোস্টারগুলো কি তারা দেখে তাহলে তারা কি বুঝতে পারবে এখানে কোনো কি স্মোক করা যাবে না, কারণ কি এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এখানে কোনো কিছু খাওয়া যাবে না, সমস্যা হতে পারে। তারপর হচ্ছে যে তুমি যে এরকম কোনো পোস্টার টাঙিয়ে দেও, যখন কি তুমি ঘূর্ণায়মান জিনিসের মধ্যে কাজ করবে তখন তোমার কি চোখকে কি নিরাপদ রাখতে হবে। এই চোখকে নিরাপদ রাখার জন্য কি তোমার কি সানগ্লাস ব্যবহার করতে হবে। এই সানগ্লাস ব্যবহার সম্বলিত তুমি স্টিকার যদি মেশিনের পাশে কোনো জায়গায় লাগিয়ে দাও, তাহলে কি কর্মী সহজে কি বুঝতে পারবে যে এই মেশিন ব্যবহার করবে আমার কি এই সানগ্লাসটা ব্যবহার করতে হবে। আর এরকম কি বহুবিধ কি আমার স্টিকার আছে বা পোস্টার আছে যেগুলোর সাহায্যে কি আমি একজন কর্মীকে বিভিন্নভাবে কি সচেতন করতে পারি। তারপর দেখো বন্ধুরা, অনেক ধরনের পোস্টার আছে যেগুলোর সাহায্যে কি আমরা কর্মীকে সচেতন করতে পারি। এখানে দেখো কি যে একটা লোক কি নিচের দিকে বই পড়ে এগিয়ে যাচ্ছে আর তার সামনে কি বালতির মধ্যে কোনো জিনিস আছে, সেটা কি পিছলানো জিনিস হলে কি সেখানে সে পাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাবে, তাই না বন্ধুরা? তাহলে কি এরকম পোস্টারিং যদি আমি কোম্পানির বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিই, তাহলে কি তারা বুঝতে পারবে যে আমার এই কাজগুলা কি করা যাবে না, করলে কি আমি দুর্ঘটনার কবলিত হতে পারি। এখানে দেখো বন্ধুরা কি এখানে কি লিফটিং সেশন, মানে কিভাবে তুমি একটা জিনিসকে কি উত্তোলন করবে। দেখো এটা কি একটা রং ডিসিশন, আর এটা হচ্ছে কি প্রপার ডিসিশন। এভাবে তুমি একটা ভারী জিনিসকে তুমি উত্তোলন করে থাকবে, তাহলে তুমি এই পোস্টারিং এর মাধ্যমে এই জিনিসগুলো সম্বন্ধে কি অবহিত হতে পারবে। তারপর দেখো বন্ধুরা যে আরো বিভিন্ন উপায় আছে যেগুলো কি জনসভা করেও কি আমি এই নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করতে পারি। জনসভা কোনটা, যে আমার কোম্পানিতে যে কর্মীরা কাজ করতেছে তাদেরকে কিছুদিন পর পর কি সবাইকে একসাথে নিয়ে কি একটা মিটিং এর মতো আয়োজন করে কি সেইখানে কি তাদেরকে আমি নতুন নতুন যে পদ্ধতি আছে বা অগ্নি নির্বাপন যে সিস্টেমগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি তাদেরকে কি অবগত
করতে পারি, তাহলে কি তারা কি সহজেই কি নতুন পদ্ধতি সম্বন্ধে কি অবগত হয়ে থাকবে। যে নিরাপত্তামূলক সভা সমাবেশ ছাড়াও কি কর্মস্থলে চলতি নিরাপত্তা ব্যবস্থার মূল্যায়ন, সংঘটিত দুর্ঘটনার বিশ্লেষণ, যেরকম কি কয়দিন আগে আমার একটা দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনাটা কি কারণে হয়েছে, বা এই দুর্ঘটনার কারণে আমাদের কি কি ক্ষতি হয়েছে, বা এই দুর্ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিছি, এইসব জিনিস যদি আমরা ওই মিটিংয়ে বা ওই সভা থেকে আলোচনা করি, তাহলে কি আমরা এই অগ্নি নির্বাপন পদ্ধতি সম্বন্ধে নতুন নতুন তথ্য পাবো। আমরা পরবর্তীতে কি এই কাজগুলা কি আর করব না, তাহলে কি আমাদের অগ্নি দুর্ঘটনা কি অনেকাংশেই কমে যাবে। দেখো বন্ধুরা, এরকম কি আমরা বিভিন্ন কি মিটিং করতে পারি, যে কাজ সভা সামান্য সময়ের জন্য কি আমরা কি সভা করতে পারি। যেরকম কি সভাটার উদ্দেশ্য কি হবে, যে ওয়ার্ক প্লেস হেলথ অ্যান্ড সেফটি, মানে কি আমার ওয়ার্ক প্লেসকে কি কিভাবে কি আমি স্বাস্থ্য বিধি মেনে এবং সেটা কি নিরাপদ রাখতে পারি। এরকম কি যখন কোনো কাজে যাবে তখন সব শ্রমিককে একসাথে কি ডেকে নিয়ে কি আমরা তাদেরকে কি এই বিভিন্ন অগ্নি দুর্ঘটনা বা যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা সংঘটিত হতে পারে কার্যক্ষেত্রে, সেই সব দুর্ঘটনা সম্বন্ধে তাদের কি প্রাথমিকভাবে একটা ব্রিফিং দিয়ে তারপর কি আমরা তাকে কর্মক্ষেত্রে পাঠাতে পারি বা কাজের জায়গাটায় পাঠাতে পারি। তারপর দেখো যে নিরাপত্তা সমাবেশকে ফলপ্রসূ ও কার্যকরী করার জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অনুসরণ করা প্রয়োজন। যখন আমরা কোনো একটা সভা করব, তো সেই সভা যাতে কি ফলপ্রসূ হয়, সেই সভা যাতে কি আকর্ষণীয় হয়, সেই জন্য কি আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি। সেই ব্যবস্থাগুলো কি বন্ধুরা, যে প্রথমে হচ্ছে যে আমরা খাওয়ার দিকে একটু কি ঝুঁকে যাই, তাই না? আমরা খাওয়ার দিকে সবাই একটু দুর্বলতা প্রকাশ করি। তো এই মিটিং এর মধ্যে আমরা কি কোনো একটা খাওয়ার ব্যবস্থা রাখবো, যাতে মিটিং এর আকর্ষণটাকে বেড়ে যায়, যে কর্মীরা যাতে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনে, যে না মিটিং শেষে একটা খাওয়ার ব্যবস্থা আছে। তো এরকম কি আমি আকর্ষণ বাড়ানোর জন্য কি এরকম ব্যবস্থা আমি করতে পারি। এবং যে কোনো সেফটি মিটিং এর উপসংহার সীমিত আকারে করতে হবে। যেরকম কি আমি অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পর মিটিং শেষ করছি, আবার যখন আমি উপসংহার টেনে আনবো, তখন যদি আমি আবার দীর্ঘায়িত করি, তখন কি যারা শুনতেছে শ্রোতারা তারা কি মনোবল হারাবে এবং কি তারা কি আগ্রহ হারাবে। এই জিনিসটা করা যাবে না। তারপর হচ্ছে নিরাপত্তা মিটিং এর উপস্থাপনা ও পরিচালনা বা কথাবার্তা শ্রুতিমধুর হবে এবং কি স্পষ্টভাবে যাতে কি বোঝা যায়, সেই সব ব্যবস্থা করতে হবে এইসব নিরাপত্তা মিটিং এ, যাতে কি যারা কি অংশগ্রহণ করবে তাদের যাতে কি ধৈর্যচ্যুতি না ঘটে এবং কি মনোযোগ যাতে কি নষ্ট না হয়। তো এই সব জিনিসকে অবলম্বন করে আমার কি একটা মিটিংকে ফলপ্রসূ করতে হবে, অন্যথায় কি আমার মিটিং কি ফলপ্রসূ হবে না বন্ধুরা। তো আজকের পাঠ ছিল এই পর্যন্তই। যদি আজকের পাঠ সম্বন্ধে বন্ধুরা তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কি আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্ন উত্তর দিতে কি তৈরি আছি। যদি এখন প্রশ্ন করার সুযোগ না থাকে, তাহলে কি পরে কমেন্টেও আমার ভিডিও যেটা আছে সেই ভিডিওতে কমেন্টেও তুমি আমাকে প্রশ্ন করতে পারো, যদি কোনো কিছু না বুঝে থাকো। তাহলে বন্ধুরা, বন্ধুরা যারা আজকের এই পাঠটা শুনেছো, তো আমি কিন্তু গত ক্লাসে বলে দিয়েছিলাম যে গত ক্লাসে যা পড়ানো হয়েছিল সামনের ক্লাসে কি সেটা কি পড়ে আসবে, ঠিক আছে? এবং আজকে আমি কি একই কথা বলতেছি, যে আজকে যে পাঠটা পড়ানো হলো সেই পাঠটা কি আজকে অনুশীলন করবে, এটাই হচ্ছে তোমার কি বাড়ির কাজ। এই পাঠটা তুমি অনুশীলন করে এবং পরবর্তী যে পাঠটা আছে, আমি পরবর্তী ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই ষষ্ঠ অধ্যায় নিয়ে হাজির হওয়ার সময় তোমরা যাতে কি অ্যাক্টিভ থাকতে পারো, সেই জন্য কি তোমরা প্রিপারেশন নিয়ে তারপর কি আমার ক্লাসে কি উপস্থিত হবে। আমাদের পরবর্তী পাঠ হচ্ছে কারখানা বিন্যাস। তো প্রিয় বন্ধুরা, আজকের এই লাইভ ভিডিও যদি কেউ এখন দেখে না থাকো বা মাত্র জয়েন করেছো এরকম যদি থেকে থাকো, তাহলে কি এই লাইভ ভিডিও দেখতে আবার তুমি ভিজিট করবে www.skills.gov.bd অথবা কি জাতীয় দক্ষতা বাতায়ন পেজে। তো প্রিয় বন্ধুরা, সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ফেসবুক লাইভ ক্লাস এখানেই শেষ করছি। সর্বশেষ কথা হচ্ছে, যে যেখানেই থাকো নিরাপদে থাকো, করোনা থেকে বেঁচে থাকো এবং সর্বোপরি অনেক ভালো থাকো। তো প্রিয় বন্ধুরা, আজকে এখানেই শেষ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। আসসালাম।